আচ্ছা, তো 7 আর 6 একই রকম। 7 এ দেখো আমি পড়ি, হ্যাঁ, তোমাদের পড়া দরকার নাই কারণ আজকে আমাদের একটু সময় লাগবে। এস্টিমেশন অফ ফেরাস আয়ন্স প্রেজেন্ট ইন আ সাপ্লাইড সলিউশন অফ ফেরাস সালফেট বাই স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আজকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গতদিন 6 নাম্বারের একটু বলে দিই কারণ এক সপ্তাহের মধ্যে গ্যাপ গিয়েছে। সোডিয়াম অক্সালেটের সাথে আমরা গতদিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন বের করেছি। সোডিয়াম অক্সালেট ছিল প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বের করার পরে আজকে আমাদের কাজ হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে ফেরাস আয়ন প্রেজেন্ট আছে এমন একটা সলিউশনের, দ্যাট ইজ ফেরাস সালফেট, তার কনসেন্ট্রেশন বের করব। এখন একটু নামটা দেখো, এক্সপেরিমেন্টের নেমটা হচ্ছে এস্টিমেশন অফ ফেরাস আয়ন। ফেরাস আয়ন কতটুকু আছে, সেম এরকম টাইপের একটা নাম ছিল কোন এক্সপেরিমেন্টের বলো তো? এস্টিমেশন কপার আয়নটা, রাইট, কপার আয়নের এক্সপেরিমেন্ট 5। হ্যাঁ, এক্সপেরিমেন্ট 5 এও সেম টাইপের একটা ক্যাটাগরি ছিল, সেখানেও আমাদেরকে এরকম এস্টিমেট করতে হয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু পারবা যে কনসেন্ট্রেশন বের করে কিভাবে একটা আয়নের কতটুকু আছে সেটা এস্টিমেট করতে হয়। তাহলে অবজেক্টিভ আমরা আজকে এখানে কি লিখবো? The experiment of the objective of this experiment is to determine the amount of ferrous ion present in a supplied solution with the titration of potassium permanganate solution. একটু মেনশন করে দিতে পারো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চাইলে, বুঝছো? অনেক সময় তোমরা এটা মেনশনও করে দিতে পারো যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হয়। আমরা প্রেফার করি যে অবজেক্টিভে তোমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে সেকেন্ডারি এইভাবে লিখবা, রিপোর্টে তোমরা এইভাবেই লিখবা। তোমাদের তো এখন ফাইনাল পরীক্ষা এইভাবে জাজ করে লিখতে হয় না, ঠিক আছে? সো এইভাবে লিখে তারপর তোমরা হচ্ছে ওইটা জমা দিতে হয় খাতায় অবজেক্টিভটা। তাহলে এইভাবে হলো। এখন এখানে কিছু কিছু জিনিস তোমরা অলরেডি জানো যে এক্সপেরিমেন্ট আমরা ইন্ডিকেটর ইউজ করবো না, বিকজ potassium permanganate is present here and it can participate in this experiment by participating its color, তাই না? এটা নিজেই কি করে, কালার চেঞ্জে হেল্প করতে পারে। সো ইট উইল বি কল্ড অ্যাজ এন অটো ইন্ডিকেটর অথবা এ সেলফ ইন্ডিকেটর। আচ্ছা, চলে আসো তাহলে এখানে আমরা এই কথাটা কিছুই না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আগের কনসেন্ট্রেশনটা যে আমরা ইউজ করব এটাই এখানে বলা। তারপরে চলে যাও ওয়ার্কিং প্রসিডিউরে। ওয়ার্কিং প্রসিডিউর হচ্ছে টেক দ্য স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইনটু দ্য বুরেট। আচ্ছা, কেন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন বুরেটে নিচ্ছি? তোমরা 5 নাম্বার এক্সপেরিমেন্ট খেয়াল করলে দেখবা যে 5 নাম্বার এক্সপেরিমেন্টে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট বুরেটে ছিল। এখন তোমাদেরকে আগে এটা বলা হয়েছে যে যখন আমরা কোনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে স্ট্যান্ডার্ড ধরে নিই, সেটাকে কখনোই সরাসরি ওজন দিয়ে ক্যালকুলেট করে হিসাব করা যায় না। কারণ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের বৈশিষ্ট্য কি বলতো? বাতাসে চেঞ্জ হয়ে যায় অনেক হ্যাঁ। তাড়াতাড়ি। সো আমাদেরকে যেটা করতে হয় যখন আমরা এটাকে কখনো স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করব, এটাকে আরেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ডের সাহায্যে বের করে নিতে হবে। সো যদি তুমি ওরকম খুব পিওর লেভেলে করতে চাও এই হিসাবটা, তাহলে তোমাকে অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওই 6 নম্বর এক্সপেরিমেন্টটা করে তারপর 7 করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একবার তুমি 6 বুলেটে নিছো, এখন 7 করার সময় আবার তুমি বুলেটে না নিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিকারে নিলা, সরি কনিক্যাল ফ্লাস্কে নিলা, ব্যাপারটা কি টাইম কনজিউমিং না? তোমাকে আবার বুলেট ওয়াশ করে বুলেটে ফেরাস সালফেটের সলিউশন নিতে হবে। সো এই জিনিস অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু আগে বুলেটে ছিল 6 নম্বর এক্সপেরিমেন্টের জন্য, আমরা 7 এর সময়ও এটাকে বুলেটেই রাখবো। তাহলে টেক দ্য স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইনটু দ্য বুলেট। তার মানে এটাকে তুমি যদি পিপেট দিয়ে নিতা আর ফেরাস সালফেটকে বুলেটে রাখতা, কোনো সমস্যা ছিল না। বুঝতে পারছো আমি কি জন্য এত কথা বলতেছি, কি কি বুঝাইতে চাচ্ছি? আচ্ছা, এরপরে আগেরটার সাথে ইজি হওয়ার জন্য। হ্যাঁ রাইট, আগেরটার সাথে। কিন্তু যদি এমন হতো যে তোমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে পিপেট দিয়ে নিলে আর ফেরাস সালফেট বুলেটে নিলে, তাহলে কি আমাদের হিসাবে কোনো গন্ডগোল হতো বা রেজাল্টে কোনো গরমিল আসতো? জি না মিস, না না, রেজাল্টে কোনো গরমিল আসতো না, শুধু তোমাদের কাজের ইজিনেসের জন্য যে একটা অ্যাপারেটাস আবার ওয়াশ করব, তাই না? অনেক সময় দেখবা মারা রান্না করে যে একটা পাতিলে করে থাক আবার এটাকে ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে, এটাকেই আবার বাটিতে ঢেলে আবার ওইটাতেই রান্না করে, মানে এরকম রিইউজ করা টাইপের। এখানে কি করছে, সে একটা স্টেপ বাদ দিচ্ছে, একটা ঝামেলা সে শেয়ার আছে। সো তোমরাও এখানে এটাই করছো যে আবার এটাকে চেঞ্জ করব, এটাকে আবার ওয়াশ করতে হবে। সো এই প্রবলেমটাকে তুমি এড়ানোর জন্য এই ধরনের কাজ করছো। ওকে, এরপরে হচ্ছে পিপেট আউট এক্স্যাক্টলি 10 মিলিলিটার অফ সাপ্লাইড ফেরাস সালফেট সলিউশন বাই এ ভলিউমেট্রিক পিপেট ইনটু দ্য কনিক্যাল ফ্লাস্ক। এটা তো বুঝতেই পারছো।
10 মিলিলিটার ফেরাস সালফেট সলিউশন নেব কনিক্যাল ফ্লাস্কে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আজকের এই টাইট্রেশনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। এটা একটা রেডক্স টাইট্রেশন। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে এখানে রিডাকশন হয়। এটা একটা এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, এটা রিডাকশন হবে। এই রিডাকশনের জন্য এখানে কি দরকার? অ্যাসিড দরকার। এই জন্য আমরা এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করব। মনে আছে এই কথাগুলো কিন্তু গত এক্সপেরিমেন্টে বলছি, আমি কিন্তু শুধু রিভিউ করে যাচ্ছি গত ক্লাসে। বুঝছো কেন আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কেন অ্যাসিড দরকার? এটাকে রিডিউস করার জন্য, রাইট? সালফিউরিক অ্যাসিডের এই রিঅ্যাকশনের জন্য। এই যে সালফিউরিক অ্যাসিড থাকলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা রিডিউস হবে। হাফ রিঅ্যাকশন গতদিন তোমাদেরকে দেখাইছিলাম, আজকেও দেখাবো। সো এইভাবে করতে হবে। আচ্ছা, 10 মিলিলিটার নিচ্ছি। Then titrate the solution with a standard potassium permanganate solution to the first permanent pink color. So এই জায়গাটার মধ্যে 3 এবং 4 এর মধ্যে গত দিনের এক্সপেরিমেন্টের সাথে আজকের এক্সপেরিমেন্টের মেজর পার্থক্যটা কি ওয়ার্কিং প্রসিডিউরে? বলো তো, ওয়ার্কিং প্রসিডিউরে মেজর যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স? ভুলে গেছো? মিস টেম্পারেচারের একটা ম্যাম বিষয় Right, right, তাপ right. দেওয়া ম্যাডাম। হ্যাঁ, হিট দিতে হবে। হিট দিতে হবে। গত দিনের এক্সপেরিমেন্টটা স্লো রিঅ্যাকশন ছিল, তাই তোমরা 50 টু 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা ব্যাপার আনছিল। কিন্তু আজকের রিঅ্যাকশনটা স্লো না, নরমাল রিঅ্যাকশন। গতদিন কি হচ্ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার সাথে সাথে পিঙ্ক কালার হয়ে গেছে। সো তুমি এটাকে দেখে দিছো আস্তে আস্তে পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যেটা দেখে তোমরা গেস করছো যে এই রিঅ্যাকশনটা স্লো। স্লো রিঅ্যাকশনকে তাড়াতাড়ি করতে হলে আমাকে ক্যাটালিস্ট অ্যাড করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে। সো ইজি প্রসিডিউর হচ্ছে টেম্পারেচার বাড়ানো। তোমরা টেম্পারেচার বাড়াছো, তারপর ফটাফট রিঅ্যাকশন হয়ে গেছে। আজকের রিঅ্যাকশনটা স্লো না, সো আজকে আমাদের এই হিটিং এর পয়েন্টটা এখানে নাই, স্টেপটা নাই। বুঝতে পারছো? জি ম্যাম। তো আজকেরটা গত দিনের থেকে একদমই কোনো ইন্ডিকেটরও ইউজ করতে হচ্ছে না, কোনো হিটও দিতে হচ্ছে না, শুধুমাত্র অ্যাসিড অ্যাড করে টাইট্রেশন হবে। সো এটার ভিডিওটা তোমরা ওইখানে পাবা। আমি চেক করে দেখবো ঢুকতে পারছো কিনা তোমরা। যদি ঢুকতে না পারো তাহলে আবার চেষ্টা করবো অন্য কোনো ভাবে তোমাদেরকে দেওয়ার। স্যার আবার দিয়ে দিবেন, ঠিক আছে? তোমরা একটু ভালো মতো স্যার যেভাবে বললেন ওই প্রসিডিউরটা নিজেরা চেক করো। ম্যাম আচ্ছা, ওইটা অন্য ক্লাসের স্ট্রিমে আছে, এই জন্য আমরা দেখতে পারি না। অন্য ক্লাসরুমে তো আমরা নাই ম্যাম। ও আচ্ছা, ইদানিং মনে হয় ওটা মানে আর্কাইভে চলে গেলে। হ্যাঁ, কিন্তু এরকম হওয়ার কথা না। এই সেমিস্টারে মনে হয় এমন হচ্ছে। অন্য ক্লাসের স্যার তো গুগল ড্রাইভ থেকে দিছে খুব সম্ভবত তোমাদের। আচ্ছা ঠিক আছে, না, আমি দেখবো। উনি ক্লাসরুম দিয়েছে, ক্লাসরুমের ক্লাসরুম লিংক দিয়েছেন। ক্লাসরুম লিংক দিলে তো হয়ে আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আমি তোমাদেরকে ওই যে সরাসরি তোমাদের ওইখানে দিয়ে দিব। আমার কাছে ভিডিওগুলো ডাউনলোড করা আছে, ওখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? তখন তোমরা যদি কোনো তোমাদের থাকে তাহলে আমাকে ইনফর্ম করবা। আমি আজকে রাতে দিব, হ্যাঁ? ওকে ম্যাম। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে এটা তাহলে বুঝে গেছো। রিঅ্যাকশনটা দেখো খুব তাড়াতাড়ি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, সালফুরিক অ্যাসিড। সো এটার একটা পার্ট আছে। ও 7 এর ক্যালকুলেশন দিচ্ছে আবার, আমার কাছে নাই নাকি? একটু আচ্ছা, 7 এর ক্যালকুলেশনটা এখানে নাই। আচ্ছা, তোমাদেরকে আমি শুধু একটু হিন্ট দিয়ে দিই। দেখো এখানে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? পটাশিয়ামের +1, এটার হচ্ছে -8, -2 ইন্টু 4 -8 +1, তাহলে ম্যাঙ্গানিজের হচ্ছে +7। ওকে, +7 থেকে সে যখন এদিকে আসে পটাশিয়াম ম্যাঙ্গানিজ সালফেট, তখন এখানে হচ্ছে -2। সো এখানে হচ্ছে +2, তার মানে +7 থেকে +2 হচ্ছে। তাহলে +7 থেকে +2 তে আসতে কয়টা ইলেকট্রন দিচ্ছে বা নিচ্ছে? কি করবে সে? সে 5টা ইলেকট্রন 5টা ইলেকট্রন নেবেন। নিবে। ইলেকট্রন নেওয়াটাকে বলা হয় রিডাকশন। তাহলে এই প্রসেসটা হচ্ছে রিডাকশন। সো এরকম হাফ রিঅ্যাকশনও তোমাদের ভাইভাতেও আসতে পারে, ল্যাব অ্যাসেসমেন্টেও আসতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রিডাকশন প্রসিডিউর। এই প্রসেসটা হচ্ছে রিডাকশন। সো এখানে হচ্ছে 5টা ইলেকট্রনের আদান প্রদান হবে। ওকে ফাইন। এরপরে চলে আসো হচ্ছে ফেরাস। ফেরাসে হচ্ছে বুঝতেই পারছো +2, হ্যাঁ +2, আর এটা হচ্ছে ফেরিক, তার মানে +3। তাহলে আচ্ছা, ক্যালকুলেশনটা তো আমার কাছে ছিল। আচ্ছা, দেখো তো দেখতে পাচ্ছ নাকি?
দেখো দেখতে পাচ্ছ? আমরা আগের এটাই স্ক্রিনে দেখছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে এবার দেখতে পাচ্ছ না শেয়ারিং এ? হ্যাঁ ম্যাম আগেরটাই। আগেরটাই দেখতে পাচ্ছ। জি ম্যাম। ও আচ্ছা দাঁড়াও। এবার হচ্ছে? না ম্যাম। না miss। এবার এবার দেখো তো। জি ম্যাম। আচ্ছা আচ্ছা তাহলে কি বললাম আমি এইমাত্র এই দুইটা রিঅ্যাকশন তোমাদেরকে দেখালাম। দেখো এটা হচ্ছে প্লাস মানে একটা ইলেকট্রন নিয়ে সরি 5টা ইলেকট্রন নিয়ে সে হচ্ছে Mn2 প্লাস হবে আর আয়রন হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম হবে। এখন তুমি যদি এই দুটোকে ব্যালেন্স করতে চাও তাহলে তুমি এখানে 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে একটা ব্যালেন্সে আসবে, তাই না? এখন কিন্তু তোমরা একটু এই রিঅ্যাকশনে খেয়াল করো, এখানে ছিল আসলে Fe2, খেয়াল করছো? Fe2 তার মানে তোমার এই রিঅ্যাকশনটা আসলে দুইটা দুইটা করেই আসবে। Fe2 ব্যালেন্সে রাখতে হলে আমাকে এখানে 2Fe দিতে হবে। সো দুইটার জন্য আসলে এখানে 2 হয়, বুঝতে পারছো? এখানে আসলে কত হয় 2। তাহলে তুমি যদি এটাকে করতে চাও তোমাকে এটাকে গুণ দিতে হবে আসলে 5 দিয়ে, এটাকে গুণ দিতে হবে 2 দিয়ে। সো আলটিমেটলি আমরা এই 2 এর ব্যাপারটাকে মিউচুয়ালি আনার জন্য আমরা এটাকে 10 দিয়ে গুণ দিব আর এটাকে 2 দিয়ে গুণ দিব, তাহলে এরকম -10 হবে। পরবর্তীতে দেখো যে 10Fe3 প্লাস যদি আসে আমরা এটাকে 5Fe2 লিখতে পারবো, কিন্তু 5 আসলে তো তুমি আবার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, লিখতে পারছো না। সো এটা তোমাদেরকে মাথায় রেখে এখানে হিসাবটা করতে হবে। আচ্ছা তাহলে এটা আর এটা হলো, এই দুটোকে যোগ দিয়ে দিচ্ছি, যারা আসলো তাদেরকে আমরা কম্বাইন্ড ফর্মে লিখবো, এভাবে আসবে। যদি রিঅ্যাকশনে কোনো প্রবলেম থাকে আমাদেরকে ইন দ্য মিন টাইম তোমরা জিজ্ঞেস করবা রেডক্স টাইট্রেশনের, ঠিক আছে আজকে। আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে রিঅ্যাকশন। তাহলে যেখানে লস হচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, যেখানে ইলেকট্রন গেইন হচ্ছে সেটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, আর আয়রন যেটা ফেরাস হ্যাঁ ফেরিক না কিন্তু ফেরাসটা হচ্ছে গিয়ে আমাদের রিডিউসিং এজেন্ট, ফেরাস সালফেট। সো এইভাবে আমরা এটা করব। আচ্ছা এরপরে চলে আসো ক্যালকুলেশনের, আসলে বলার কিছু নাই, অবজেক্টিভ তোমাদেরকে অলরেডি বলছি, স্যার দিয়েই দিয়েছেন তোমাদেরকে, টেবিল যেমন আছে সেরকম, শুধু এখানে একটা এক্সট্রা লাইন তোমাদেরকে এর আগের এক্সপেরিমেন্টে খুব সম্ভবত বলছিলাম আমি, যে এখানে কনসেন্ট্রেশনের একটা ঘর রাখবা তারপরে অ্যামাউন্ট লিখবা। যখনই এস্টিমেশন এই ব্যাপারটা আসবে আগের ঘরটা তো থাকবে কনসেন্ট্রেশনের, তোমরা নতুন করে এই কলামটা যোগ করবা। এখানে একটা কলামই দেয়া, কিন্তু আমি প্রেফার করি যে কনসেন্ট্রেশনের কলামটা দিয়ে তারপর এটা দেওয়া, কারণ তোমরা কিন্তু কনসেন্ট্রেশন বের করো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হবে? ইউনিটারি মেথডের ক্যালকুলেশন, আমাদেরকে প্রথমে ফেরাস সালফেটের কনসেন্ট্রেশন বের করতে হবে। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বুলেট ভলিউম কত, এখানে 9.8 ধরছি আমরা, 9.8 এ কত মোল আছে, তারপর রিঅ্যাকশন থেকে আমরা দেখছি যে 1 মোল অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 5 মোল অফ ফেরাস সালফেট, তাহলে এই হিসাবে যেতে হবে। দেন ভলিউম অফ ফেরাস সালফেট কত, পিপেট দিয়ে নিচ্ছি 10 মিলিলিটার। এবার 10 মিলিলিটার ফেরাস সালফেটে আছে এত মোল অফ ফেরাস সালফেট, 1 মিলিলিটারে কত, 1000 মিলিলিটারে কত, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফেরাস সালফেটের কনসেন্ট্রেশন। ওকে, তাহলে এইভাবে আমরা কনসেন্ট্রেশন বের করতে পারবো। আচ্ছা এই এখন কনসেন্ট্রেশন থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে কতটুকু আয়রন প্রেজেন্ট আছে, আগের মতো কপারের মতো। তাহলে আমরা ফেরাস সালফেটকে ভেঙে লিখতে পারি একটা ফেরাস আয়ন, একটা সালফেট আয়ন, তাই না? লিখতে পারি না? তাহলে বলতে পারি যে 1 মোল অফ ফেরাস সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল অফ ফেরাস আয়ন। তাহলে যত মোলারিটি আসছে তত মোলারিটিতে কত মোল হবে এটাও লিখতে পারি। এবার 1 মোল ফেরাস যে মানে আয়রনের মলিকুলার ম্যাস কত, মলিকুলার ম্যাস হচ্ছে 55.85, তাহলে এটা দিয়ে গুণ দিলে মলিকুলার ম্যাসের ইউনিট কি বলতো? গ্রাম পার মোল। 1 মোলের ভর এত গ্রাম, তার মানে গ্রাম পার মোল। তাহলে তোমাকে এখানে লিখতে হবে গ্রাম পার মোল। তাহলে আগে একটা মোল ছিল, সে মোল মোল কাটাকাটি গিয়ে শুধু গ্রাম থাকবে এখানে, বোঝা গেছে? যে মোল ছিল, তুমি যেহেতু এটাকে গ্রামে কনভার্ট করছো গ্রাম পার মোলে নিয়ে নিছো, সো গ্রাম আর মোল থাকবে, মোল মোল কাটাকাটি গিয়ে শুধু গ্রাম থাকবে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের ফাইনালি এটা আসলে যে 4.379 গ্রাম অফ আয়রন। এখন এই যে এটা আসলো, এটা আসলে কতটুকুর মধ্যে আছে এই আয়রনটা, এটা আমরা মোলারিটির সাথে হিসাব করছি না কম্পেয়ার করে? মোলারিটির মানে কি, মোল পার লিটার, একটা মোলারিটির ইউনিট কি হয়, মোল পার লিটার হয়, রাইট? 1 লিটারে কত মোল আছে, তেমনি আমরা এখানেও হিসাব করছি যে 1 লিটারে কত গ্রাম আছে, যেহেতু এটা পার লিটার ছিল এটাও পার লিটার। সো এখানে আমরা যখন ফাইনালি রেজাল্টটা লিখবো তখন আমরা লিখবো দ্য অ্যামাউন্ট অফ আয়রন প্রেজেন্ট ইন দ্য সাপ্লাইড ফেরাস সালফেট সলিউশন ইজ 4.379 গ্রাম পার লিটার। বোঝা গেছে?
এইভাবে আমাদেরকে করতে হবে। আয়রন কতটুকু প্রেজেন্ট আছে, এত গ্রাম পার লিটার। সো এখানে তোমাদের আর কিছু বলার নাই। অটো ইন্ডিকেটর কি তোমরা জানো? তারপরে হচ্ছে আমাদের অটো ইন্ডিকেটর কি জানো, তারপরে আর কি কোশ্চেন ছিল, অ্যাসিড কেন ইউজ করছি, এটা তোমাদের আগের কোশ্চেনেই অ্যান্সার আছে। সো এখানে নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 7। 7 নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো স্টুডেন্টস। আচ্ছা এক্সপেরিমেন্ট 8, হ্যাঁ এটা রেকর্ডিংটা আলাদা দেই না তোমাদের এক্সপেরিমেন্ট 8 এর।